আজ আমরা এমন এক ঘটনার কথা বলবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। গোপালগঞ্জ বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে যে স্থানটি একচ্ছত্র আধিপত্যের প্রতীক, সেই শান্ত শহরে গত বুধবার যা ঘটে গেছে তা কল্পনাকেও হার মানায়। একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পদযাত্রাকে ঘিরে যে রক্তক্ষয়ী সংঘাত হয়েছে তা ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীদের বর্বরচিত তাণ্ডব। এই হামলায় 4 জন প্রাণ হারিয়েছে, 9 জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। কিন্তু এই নির্মমতার পর কি ঘটল? যৌথ বাহিনী কি বসেছিল, নাকি গোপালগঞ্জের মাটি কাঁপিয়ে দিয়েছে তাদের সাঁড়াশি অভিযান? চলুন এই রক্তহীন করা ঘটনার গভীরে প্রবেশ করি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে গত বুধবার দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে এক ভয়ঙ্কর চিত্র। এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন কোনো গোপন সংকেতের অপেক্ষায় ছিল একদল সশস্ত্র উন্মত্ত জনতা। এরা ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের স্থানীয় অনুসারীরা। তারা মুহূর্তের মধ্যেই লাঠি, সোঁটা, ধারালো অস্ত্র এবং অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে এনসিপির নেতাকর্মীদের ঘিরে ফেলে এবং নির্বিচারে হামলা চালানো শুরু করে। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট: এনসিপির সমাবেশকে পণ্ড করা এবং তাদের নেতাকর্মীদের ওপর ত্রাস সৃষ্টি করা। এই হামলাকারীরা কেবল নেতাকর্মীদের ওপর আক্রমণ চালিয়েই ক্ষান্ত হয়নি, বরং চারদিক থেকে এনসিপির নেতাকর্মী বহনকারী গাড়ি এবং পুলিশের গাড়িগুলো আটকে দেয়। এই কৌশল প্রমাণ করে হামলাকারীরা সুপরিকল্পিতভাবে এই আক্রমণ চালিয়েছে যাতে কেউ পালিয়ে যেতে না পারে এবং তাদের আক্রমণের মুখে অসহায় হয়ে পড়ে। এটি ছিল এক চরম অরাজক পরিস্থিতি যেখানে আইন শৃঙ্খলার কোনো পরোয়া করা হয়নি। পুলিশের নিষ্ক্রিয়তা এই হামলাকারীদের আরও বেপরোয়া করে তুলেছিল। এই চরম বিশৃঙ্খল পরিস্থিতিতে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং ফাঁকা গুলি ছোড়েন, যা সাধারণত চরম জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হয়। কিন্তু হামলাকারীদের উন্মত্ততা এতটাই বেশি ছিল যে তাদের থামানো কঠিন হয়ে পড়ে। নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এতটাই বেপরোয়া ছিল যে তারা পুলিশের বাধা উপেক্ষা করে নিজেদের আগ্রাসন চালিয়ে যাচ্ছিল। এনসিপির নেতা কর্মীরা অন্যদিক দিয়ে গাড়ি ঘুরিয়ে কোনো মতে ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন। নিজেদের প্রাণ বাঁচাতে তারা মরিয়া ছিলেন। এই ভয়ঙ্কর সংঘর্ষের করুণ পরিণতি ছিল 4টি তাজা প্রাণের ঝরে যাওয়া। হাসপাতাল, পুলিশ এবং পরিবার সূত্রে জানা গেছে নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা, কোটালীপাড়ার রমজান কাজী, টুঙ্গিপাড়ার সোহেল মল্লিক এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস জানিয়েছেন, বিকেলে 3 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, যারা সবাই গুলিবিদ্ধ ছিলেন। পরে রাত 7:30টার দিকে অপর একজন বিষয়টি নিশ্চিত হয়। এছাড়াও আরও 9 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়, যাদের অস্ত্রোপচার চলছিল। এই 9 জন ছাড়াও এই সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। নিহত দীপ্ত সাহার চাচা হাসপাতাল থেকে জানান, দীপ্ত দুপুরের খাবার খেয়ে তার দোকানে যাচ্ছিলেন, যখন শহরের চৌরঙ্গিতে তার পেটে গুলি লাগে। নিহত রমজান কাজীর বাবা কামরুল কাজী বুক ফাটা আর্তনাদ করে বলেন, আমার ছেলেটাকে মেরে ফেলছে, আমার ছেলে তো কোনো দোষ করেনি, আমি আমার সন্তানকে কোথায় পাব? নিহত সোহেল মোল্লা গোপালগঞ্জ শহরের চৌরঙ্গি এলাকার কেরামত আলী প্লাজার মোবাইল ব্যবসায়ী ছিলেন। তার পরিচয় নিশ্চিত করেছেন একই মার্কেটের দোকানদার জনি খান। এই প্রাণহানিগুলো ছিল গোপালগঞ্জের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা, যা পুরো জেলাকে শোক স্তব্ধ করে দেয়। নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব, সরকারি যানবাহনেও আক্রমণ। এই পদযাত্রাকে ঘিরে সেদিন সকালেই এক রক্তক্ষয়ী ঘটনার সূচনা হয়। সকাল 9:30টার দিকে সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এই হামলায় 3 পুলিশ সদস্য আহত হন। এটি ছিল নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীদের চরম বেপরোয়া মনোভাবের প্রমাণ। পুলিশের গাড়িতে হামলার খবর পেয়ে ওই এলাকা পরিদর্শনে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল হাসান। সেখান থেকে ফেরার পথে বেলা 11:30টার দিকে সদর উপজেলার কংসুরে ইউএনওর গাড়িতেও হামলা চালানো হয়। এই হামলায় তার গাড়ির চালক মোহাম্মদ হামিম আহত হন। ইউএনও এম রাকিবুল হাসান নিজে এই ঘটনার বর্ণনা দিয়ে বলেন, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলার অপ্রীতিকর ঘটনা জানার পর ওই এলাকায় পরিদর্শনে যায়। সেখান থেকে ফেরার পথে কংসুরে পৌঁছালে একদল লোক আমাদের গাড়িতে হামলা করে। গাড়ির চালক মোহাম্মদ হামিম আহত হয়েছেন।
এই ঘটনাগুলো প্রমাণ করে হামলাকারীরা কেবল রাজনৈতিক বিরোধীদের লক্ষ্য করেই হামলা চালায়নি, বরং তারা নির্বিচারে সরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আক্রমণ করতে দ্বিধা করেনি। এটি ছিল চরম নৈরাজ্য এবং আইনের প্রতি অবজ্ঞার এক স্পষ্ট উদাহরণ। বুধবারের এই ভয়ঙ্কর হামলার ঘটনার পর গোপালগঞ্জ জুড়ে নেমে আসে এক থমথমে নীরবতা। সন্ধ্যার পর থেকেই কারফিউ জারি করা হয়, যা পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বলবৎ থাকবে। কিন্তু এই নীরবতা ছিল ঝড়ের পূর্বাভাস। রাতের আধারে গোপালগঞ্জ জুড়ে শুরু হয় যৌথ বাহিনীর এক সাঁড়াশি অভিযান, যা পূর্বে কখনো দেখা যায়নি। পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট, বুধবারের তাণ্ডবে জড়িত প্রতিটি সন্ত্রাসীকে খুঁজে বের করা এবং আইনের আওতায় আনা। রাত বাড়ার সাথে সাথে শহরের প্রতিটি অলিগলিতে যৌথ বাহিনীর টহল শুরু হয়। সন্দেহভাজন এলাকাগুলোতে তল্লাশি চালানো হয় এবং হামলাকারীদের চিহ্নিত করে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে যৌথ বাহিনী, যারা দিনের বেলায় লাঠি সোঁটা আর দেশীয় অস্ত্র নিয়ে রাজপথে তাণ্ডব চালিয়েছিল, যারা পুলিশের গাড়িতে আগুন ধরিয়েছিল এবং নিরীহ মানুষের রক্ত ছড়িয়েছিল, তারাই এখন যৌথ বাহিনীর সামনে অসহায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যৌথ বাহিনীর সদস্যরা কোনো প্রকার ছাড় দেননি। যারা পালিয়ে লুকিয়েছিল তাদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেসব নেতাকর্মী হামলায় জড়িত ছিল বলে অভিযোগ, তাদের গ্রেফতার করা হয়। রাতের আঁতকে ওঠা গোপালগঞ্জ। নিষিদ্ধ ছাত্রলীগের সেই দাপট আর দেখা যায়নি, তারা যেন অদৃশ্য হয়ে গিয়েছিল। কিন্তু যৌথ বাহিনীর কঠোর নজরদারি থেকে তাদের রক্ষা পাওয়ার কোনো পথ ছিল না। ভোরে যৌথ বাহিনী 14 জনকে আটক করে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান নিশ্চিত করেন যে গতকালের সংঘাতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং তার থানায় মোট 14 জন আটক আছেন। তিনি আরও জানান, আপাতত শহরের পরিবেশ শান্ত আছে। এই গ্রেফতারগুলো প্রমাণ করে যে যৌথ বাহিনী কোনো প্রকার রাজনৈতিক প্রভাব ছাড়াই কঠোর হাতে পরিস্থিতি সামাল দিয়েছে। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ শহরে ছিল এক থমথমে পরিবেশ। আতঙ্ক উৎকণ্ঠার রাত পেরিয়ে মানুষ যখন ঘুম থেকে ওঠে, তখনও তাদের মনে বুধবারের বিভীষিকার রেশ ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক বাজারে লোকজনের উপস্থিতি কিছুটা বাড়ে। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুত গতিতে সড়কের ওপর থেকে ইট, বাঁশ এবং কাঠের টুকরো সরাচ্ছেন, যা যুদ্ধের ময়দানের মতো দেখাচ্ছিল। শহর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছিল, কিন্তু সেই রাতের ভয়াবহতা মানুষের মনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছে। গোপালগঞ্জের এই ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশকে ঘিরে এভাবে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা হামলা চালানো, সরকারি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া এবং নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া, এগুলো গণতান্ত্রিক মূল্যবোধের চরম লঙ্ঘন। এই ঘটনা প্রমাণ করে বাংলাদেশের রাজনীতিতে এখনও সহিংসতার কালো ছায়া বিদ্যমান এবং কিছু রাজনৈতিক শক্তি ক্ষমতার দম্ভে এতটাই অন্ধ যে তারা কোনো সীমা মানতে রাজি নয়। যৌথ বাহিনীর দ্রুত এবং কঠোর পদক্ষেপ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে কেবল আটক এবং মামলা করেই এই সমস্যার সমাধান হবে না। এই ঘটনার পেছনে যারা ইন্ধন জুগিয়েছে এবং যারা ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাসীদের সুরক্ষা দিয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই পারে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে। গোপালগঞ্জের এই রণাঙ্গন যেন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার এক কঠিন পরীক্ষা, যা প্রমাণ করে আমরা কি একটি সভ্য ও সুশাসিত দেশ হিসেবে গড়ে উঠতে পারব, নাকি সহিংসতার চক্রে আটকা পড়ে থাকব।